মানুষ পৃথিবীর নানা বিষয়ে ভুল ধারণা পোষণ করে। যেমন বাঙালি এখনো ভাবে যে লোক সারাক্ষণ ইংরেজি বলে সে হয়তো খুব জ্ঞানী, ঠিক তেমনি পৃথিবীর বহু মানুষ মনে করে মধ্যপ্রাচ্য মানেই 24 ঘন্টা যুদ্ধ, বোমা আর ধোঁয়া। ওখানে শিশুরা জন্মায় হেলমেট পরে, আর আজান শেষ হতেই কোথাও না কোথাও ক্ষেপণাস্ত্র উড়ে যায়। বাস্তবতা এত সরল নয়। সাধারণত মধ্যপ্রাচ্যের 1-2টি দেশে যুদ্ধ চললেও অধিকাংশ দেশই কোনো না কোনোভাবে শান্তিতে থাকে। দুবাইয়ে তখন মানুষ কফি খায়, কাতারে বিশ্বকাপ হয়, সৌদিতে মানুষ শপিং মলে যায়। যুদ্ধের ছবিগুলো এত প্রবলভাবে সংবাদে আসে যে মনে হয় পুরো অঞ্চলটাই আগুনের গোলা। কিন্তু 2026 সালে সেই পুরনো বাক্য আর বলা যাচ্ছে না। এবার সত্যিই মধ্যপ্রাচ্য যুদ্ধে আছে। পুরো অঞ্চল যেন একসাথে আগুনে জ্বলে উঠেছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয় সেটি মধ্যপ্রাচ্যের মানচিত্রকে মুহূর্তেই কাঁপিয়ে দেয়। তবে এই যুদ্ধ কোনো সীমান্তে আটকে থাকেনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই আগুন এমনভাবে ছড়ায় যেন পাশের বাসার রান্নাঘরে আগুন লাগলে পুরো মহল্লা বালতি হাতে দৌড়ায়। পার্থক্য শুধু এই যে এখানে পানির বালতির বদলে ছিল ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধ বিমান। যুদ্ধের শুরুটা হয় যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে ইরানে বিমান হামলা চালায়। ইরানও সে জাতের দেশ নয় যে চুপচাপ বসে থাকবে। সঙ্গে সঙ্গে তারা পাল্টা আঘাত হানে। বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানো হয়। শুধু সামরিক ঘাঁটি নয়, বেসামরিক এলাকাও আঘাতের শিকার হয়। অর্থাৎ যুদ্ধটা এমন পর্যায়ে পৌঁছায় যেখানে আপনি নিরপেক্ষ থাকতে চাইলেও পারবেন না, কারণ ক্ষেপণাস্ত্র তো পাসপোর্ট দেখে পড়ে না। এরপর কয়েকদিনের মধ্যেই ইরানের হামলার তালিকায় যোগ হয় ইরাক, জর্ডান, ওমান, কাতার, সিরিয়া এবং অবশ্যই ইসরায়েল। এমনকি প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই তুরস্কেও হামলার চেষ্টা হয়। অঞ্চল ছাড়িয়ে আজারবাইজান এবং সাইপ্রাসেও আঘাত পৌঁছে যায়। মজার ব্যাপার হলো কেউ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। আজকাল যুদ্ধের আর ভদ্রতা নেই। আগে রাজারা চিঠি পাঠাতো, দূত যেত, ঢাক বাজত। এখন হঠাৎ করেই রাতের আকাশে ড্রোন দেখা যায়, আর সকালবেলা মানুষ জানতে পারে যুদ্ধ শুরু হয়ে গেছে। বর্তমানে সরাসরি হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। কিন্তু বাস্তবে অন্তত 11টি মধ্যপ্রাচ্যের দেশ এই যুদ্ধে জড়িয়ে গেছে। 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হয় 2 সপ্তাহের জন্য, পরে সেটি বাড়ানো হয়। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি অনেকটা বাঙালির ডায়েটের মতো, মুখে আছে, বাস্তবে নেই। সবাই জানে এটি স্থায়ী শান্তির নিশ্চয়তা নয়। যুদ্ধ আবার শুরু হতে পারে, বরং অনেকে মনে করে এটি ঝড়ের আগের সাময়িক নীরবতা। এই যুদ্ধের কারণও কম নয়। একটি বড় কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। 2025 সালের জুনের 12 দিনের যুদ্ধে দাবি করা হয়েছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র পরে আবার উদ্বেগ প্রকাশ করতে থাকে। ব্যাপারটা অনেকটা সেই ছাত্রের মতো যে বলে, স্যার বই বাসায় রেখে এসেছি, অথচ শিক্ষক তার ব্যাগের ভেতর থেকেই বই বের করে ফেলেন। পশ্চিমা বিশ্ব বিশ্বাস করতে পারছিল না যে ইরানের পারমাণবিক স্বপ্ন সত্যি শেষ হয়েছে। আরেকটি কারণ ছিল ইরানের প্রচলিত অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে হামলার সম্ভাবনা। এর সঙ্গে যুক্ত হয় শাসন পরিবর্তনের প্রশ্ন। ট্রাম্প প্রশাসন মুখে বলেছে তাদের লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়, কিন্তু একই সঙ্গে তারা ইরানি নাগরিকদের আবার বিক্ষোভে নামতে উৎসাহিত করেছে। ইসরায়েলেরও নিজস্ব হিসাব আছে। তারা ইরানকে নিজেদের সবচেয়ে বড় আঞ্চলিক হুমকি মনে করে। তাই এই যুদ্ধে তাদের আগ্রহ নতুন কিছু নয়। 2026 সালের এই যুদ্ধ সম্ভবত আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংঘাতে পরিণত হতে যাচ্ছে। এত দ্রুত, এত ব্যাপক এবং এত বেশি দেশের সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যে বিরল। কিন্তু প্রশ্ন হলো, কেন এই অঞ্চল বারবার যুদ্ধের দিকে গড়ায়? এর উত্তর খুঁজতে গেলে যেতে হবে অটোমান সাম্রাজ্যের পতনের সময়। আজকের মধ্যপ্রাচ্য একসময় ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশাল এই সাম্রাজ্য টিকে ছিল। কিন্তু শেষ দিকে সেটি এত দুর্বল হয়ে পড়ে যে ইউরোপীয় শক্তিগুলো তাকে ইউরোপের অসুস্থ মানুষ বলতে শুরু করে। 1922 সালে সাম্রাজ্যের পতন হয়।
আর তার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তৈরি হয় আধুনিক মধ্যপ্রাচ্য। এখানেই বিপদটা শুরু। ব্রিটেন ও ফ্রান্স এসে মানচিত্রে দাগ টেনে নতুন নতুন দেশ বানিয়ে দিল। তারা স্থানীয় জাতিগত, ধর্মীয় বা উপজাতীয় বাস্তবতা নিয়ে মাথাই ঘামায়নি। ফলে একই দেশের ভেতরে এমন সব জনগোষ্ঠীকে একসঙ্গে বসবাস করতে বাধ্য করা হয় যাদের মধ্যে শত শত বছরের বিরোধ ছিল, যেমনটা ভারতীয় উপমহাদেশে করে গেছে আর কি। কোথাও সুন্নি শিয়া বিভাজন, কোথাও আরব কুর্দি দ্বন্দ্ব, কোথাও উপজাতীয় প্রতিযোগিতা। এক একটা দেশ হয়ে ওঠে প্রেসার কুকার, বাইরে পতাকা, ভেতরে ফুটন্ত অসন্তোষ। তবে ইরান ছিল ব্যতিক্রম। তারা অটোমান সাম্রাজ্যের অংশ ছিল না এবং ঔপনিবেশিক শাসনের অধীনেও পুরোপুরি যায়নি। ফলে তাদের রাষ্ট্রিক পরিচয় তুলনামূলকভাবে পুরনো এবং স্থিতিশীল। কিন্তু বাকি অঞ্চলের অনেক দেশই যেন হঠাৎ করেই জন্ম নেওয়া কৃত্রিম রাষ্ট্র। এরপর আসে কর্তৃত্ববাদ। ঔপনিবেশিক শক্তিগুলো সরে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের নতুন নেতারা ক্ষমতায় আসে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী রাজতন্ত্র এবং ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতা তাদের গণতন্ত্র শেখায়নি, বরং শেখায় ক্ষমতা মানেই শক্ত মুঠি। ফলে অধিকাংশ দেশে গড়ে ওঠে কর্তৃত্ববাদী শাসন। এই শাসন ব্যবস্থায় বিরোধিতা মানেই বিপদ। শান্তিপূর্ণ বিক্ষোভ হোক বা রাজনৈতিক সমালোচনা, সব কিছুকে প্রায়ই দমন করা হয়। কোথাও সেটা গুমে গিয়ে শেষ হয়, কোথাও গৃহযুদ্ধে। এর সবচেয়ে বড় উদাহরণ আরব বসন্ত। 2010 সালের শেষ থেকে 2013 সালের শুরু পর্যন্ত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে মানুষ রাস্তায় নামে। তারা দুর্নীতি, বেকারত্ব, পুলিশি নির্যাতন ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে। মিশর, লিবিয়া, তিউনিশিয়ায় সরকার পড়ে যায়। ইয়েমেনে সরকার ক্ষমতাচ্যুত হলেও শুরু হয় গৃহযুদ্ধ, যা আজও চলছে। সেই সময়ে সিরিয়ায় সরকার টিকে যায়, কিন্তু দেশটি 14 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে ডুবে যায়। এর সঙ্গে যোগ হয়েছে ইসলামী চরমপন্থার উত্থান। মধ্যপ্রাচ্যে বহু জাতি ধর্মীয় সংখ্যালঘু বাস করে: খ্রিস্টান, আলাওয়াইট, দ্রুজ, ইয়াজিদি, কুর্দি। অধিকাংশ সময় তারা সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনগোষ্ঠীর সাথে সহাবস্থান করেছে, কিন্তু চরমপন্থীরা প্রায়ই তাদের লক্ষ্যবস্তু বানায়। বিশেষ করে সিরিয়ায় এখন এটি ভয়াবহ রূপ নিয়েছে। গৃহযুদ্ধের পর এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছে যিনি একসময় আল কায়েদার সিরিয়ার শাখা প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দিয়েছিলেন। ফলে সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। যখন ইয়াজিদিদের হত্যা করা হয়, যখন গির্জায় বোমা পড়ে, যখন কোনো গ্রাম ধর্মীয় পরিচয়ের কারণে নিশ্চিহ্ন হয়, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই দৃশ্য ছড়িয়ে দেয়। আর পুরো পৃথিবীর মানুষ আবারও বলে মধ্যপ্রাচ্য মানেই যুদ্ধ। কিন্তু এই অঞ্চলের সংঘাতের সবচেয়ে বড় অধ্যায়গুলোর একটি নিঃসন্দেহে ইসরায়েলকে ঘিরে। ইসরায়েলের অস্তিত্বকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বহু যুদ্ধ হয়েছে। 1920-এর দশকে ব্রিটিশ শাসনের সময় ইহুদিদের ব্যাপকভাবে এই অঞ্চলে ফিরিয়ে নিয়ে আসা শুরু হয়। তারা এমন এক ভূখণ্ডে আসে যেখানে আরব জনগোষ্ঠী সহস্র বছর ধরে বসবাস করছিল। সংঘাত তখনই শুরু হয়। পরবর্তী দশকগুলোতে তা আরও তীব্র হয়। দুইবার ইন্তিফাদা হয়। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ বহুবার যুদ্ধে রূপ নেয়। সর্বশেষ বড় উদাহরণ 7 অক্টোবর 2023-এর ইসরায়েল গাজা যুদ্ধ। ইসরায়েলের প্রতিবেশী দেশগুলোর সাথেও একের পর এক যুদ্ধ হয়েছে। 1948 সালে রাষ্ট্র প্রতিষ্ঠার কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধ শুরু হয়। তারপর থেকেই ইসরায়েল 7টি বড় যুদ্ধ করেছে, অসংখ্য সীমান্ত সংঘাত করেছে, গাজার বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযান চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসাব করতে গেলে ইসরায়েল ফিলিস্তিন প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না। এটি যেন এমন এক পুরনো ক্ষত যা শুকাতে চাইলেই কেউ না কেউ আবার খুঁচিয়ে দেয়। এক সময় বলা যেত মধ্যপ্রাচ্যে যুদ্ধের সুনাম আছে, কিন্তু অধিকাংশ দেশ শান্তিতে থাকে। এখন সেই বাক্য আর পুরোপুরি সত্য নয়। 2026 সালের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশকে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে ফেলেছে। অঞ্চলটি এখন সত্যিই যুদ্ধে আছে।